তোমরা শুনছো 86.7 তোমার FM, আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য ইভান সেনগুপ্ত সিরিজের পঞ্চম গল্প মারণ দ্বীপের গুপ্তধন লিখেছেন হেমন্ত দত্ত। হেমন্ত দত্ত বর্ধমানের ইচলাবাদ হাই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি অবসর সময় কাটে গল্প লিখে এবং বিভিন্ন অডিও গল্প শুনে। তার বেশ কয়েকটি লেখা বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। তার লেখা ইভান সেনগুপ্ত এবং প্রতনুবাবু সিরিজ খুবই জনপ্রিয়। আজকে সেই সিরিজ থেকেই তোমরা শুনবে তার পঞ্চম গল্প। কলকাতা বইমেলা 2024-এ তার লেখা নীল ঈগলের ঠোঁট প্রকাশিত হয়েছে সাতকাহন প্রকাশনী থেকে। তোমরা চাইলে অবশ্যই সেই বইটি সংগ্রহ করতে পারো। আজকের গল্প পাঠে তমালদা, জয়, শুভদীপ্তদা এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজন জয়। গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, ইভান সেনগুপ্ত সিরিজের পঞ্চম গল্প মারণ দ্বীপের গুপ্তধন। আমি আর ইভান হেঁটেই চলেছি। ট্যাক্সি ড্রাইভাররা মনে হয় আজ আড়ি করেছে আমাদের সাথে, মুখ তুলে তাকাচ্ছেই না। কিন্তু এমন ভরা পেটে হাঁটতে বড় অসুবিধে। খাওয়াটা যদিও একটু বেশি হয়ে গেছে আজ। নবীন বাণুজ্যে নাতির জন্মদিনে এমন ঠুসে খাওয়ালো যে পেট নিয়ে নড়তে চড়তে বড় অসুবিধে। অবশ্য ইভানের মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখছি না। সে সিগারেটে আমেজ ভরে টান দিতে দিতে বেশ খুশি খুশি মনে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতেই সে বলল, বুঝলেন প্রতনুবাবু, মধ্যরাতে এই শহরের রাস্তা ধরে হাঁটার মজাটাই কিন্তু আলাদা। ভালো করে একটু তাকিয়ে দেখুন শহরটাকে, কেমন অন্যরকম লাগে, তাই না? মনে হবে যেন দিনের আধুনিক নারী, যেন রাতের অন্ধকারে রহস্যময়ী কোনো এক মহিলা। আমি একবার চারদিকটা তাকিয়ে দেখলাম। এদিকে রাস্তায় এখনো পুরনো দিনের ভেপার আলো, তাই কেমন ঘোলাটে লাগছে। গোটা দুই কুকুর লেজ গুটিয়ে শুয়ে আছে রাস্তার ধারে। তাদের একজন গলা চিরিয়ে ডাক দিল। আমি কোনো রহস্যময়ী নারীর উপস্থিতি অনুভব করলাম না, বরং মনে হলো রাস্তাটা শেষ হলে বাঁচি। ইভান হাতের ফুরিয়ে আসা সিগারেটটায় শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল রাস্তায়, পা দিয়ে নেভালো। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, আপনার মনে হচ্ছে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। ঠিক আছে, চলুন না ওই সামনের গলিপথটা ধরি, রাস্তাটা অনেকটা কম হয়ে যাবে। আসুন এদিকে। আমরা আরও একটু এগিয়ে গিয়ে রাস্তার বাঁদিকে একটা গলিপথ ধরলাম। যেমন সরু গলি তেমনি অন্ধকার। আমি তো হোঁচট খেতে খেতে কোনো রকমে সামলে নিলাম নিজেকে। মৃদুস্বরে বললাম, ভাইটি, কোথায় তোমার রহস্যময়ী নারী? এ তো দেখছি প্রেতের ভূমি, কোনো পেতনি ফেতনি না ঘাড়ে লাফায়। ইভান আওয়াজ করে হেসে উঠল। তারপর হঠাৎ দাঁড়িয়ে ছড়া কেটে বলল, আধারে মিশে আছে ওই ভূত ভুতুমের ছানা, বিপদটাকে করছে তারা, মৃত্যু দেবে হানা। আমার এমনিতেই এই অন্ধকার গলিপথটা ধরে যেতে গাটা ছমছম করছিল। ইভানের এই ছড়া শুনে আলতো কাঁপা কাঁপা স্বরে বললাম, ভাই থাক না, এখন ওসব বাড়ি ফিরে গিয়ে না হয় চলো তো ঠাকুর ঠাকুর করে তাড়াতাড়ি গলিটা পার হয়ে যাই। কি লেখক মশাই, ভয় পেয়ে গেলেন নাকি? একটু কান পেতে শুনুন তো ভালো করে, কেউ যেন মনে হচ্ছে আপনার দিকেই দৌড়ে আসছে। আমি ভয়ে যেন একটু কেঁপে উঠলাম। কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সামনের অন্ধকার ফুঁড়ে ঝড়ের বেগে ছুটে এলো একজন। আমি কিছু বোঝার আগেই প্রায় ধাক্কা দিয়ে সামনের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমি আরেকটু হলে হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছিলাম, কিন্তু ইভান বিদ্যুৎ বেগে ধরে নিল আমার শরীরটা। আমি নিজেকে সামলে বললাম, ভাগ্যিস ধরলে, না হলে মুখ থুবড়ে পড়তাম। কিন্তু ওই লোকটা অমনভাবে দৌড়চ্ছে কেন? ইভান ছেলেটার চলে যাওয়ার পথে দৃষ্টিপাত করল। মৃদু গম্ভীর স্বরে বলল, সেটাই তো লাখ টাকার প্রশ্ন মশাই, কিন্তু তারা করছে কে? ইভানের কথা শেষ হওয়ার সাথে সাথেই গুলির কয়েকটা আওয়াজ
যেন চিরে দিল রাতের নিস্তব্ধতাকে। ইভান দৌড় দিল সেই দিকে। দাদা জলদি! ভয়েই নাকি ইভানের ডাকে জানি না, আমিও দৌড় দিলাম। ভরা পেটে দৌড়ের অনুভূতিটা যে মোটেও সুখকর নয় তা বেশ টের পাচ্ছি, কিন্তু নিজের পেটের কষ্ট ছাপিয়ে ভয়ঙ্কর এক আতঙ্ক যেন গ্রাস করতে চাইল আমাকে। ঘটনাস্থলে পৌঁছে যেন পাথর হয়ে গেলাম আমি। বড় গলিপথটা যেখানে শুরু হয়েছে সেই মুখটাতে চিত হয়ে পড়ে আছে লোকটা, দেহ ভেসে যাচ্ছে টকটকে লাল রক্তে। কাছে যেতে এই লোকটা কাঁপা হাতটা তুলে আমার দিকে কিছু নির্দেশ করলো। জড়ানো গলায় বলতে চাইল কিছু। ইভান ছুটে গিয়ে ঝুঁকে বসল, মৃদু স্বরে বলল, হ্যাঁ বলুন, আপনি কি বলতে চাইছেন? লোকটার হাতটা সশব্দে পড়ে গেল রাস্তায়, আর চোখটা বুঝে গেল আপনা থেকেই। ইভান ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো, দ্রুত হাতে বের করলো ফোনটা। হ্যালো, হ্যাঁ 5 নম্বর রামবাবুকে একটু ডেকে দেবেন তো। ইভান ফোনে কাউকে কিছু একটা জানাতে জানাতে এগিয়ে গেল সামনের দিকে কিছুটা। আমি আমার কাঁপতে থাকা শরীরটা নিয়ে দাঁড়িয়ে রইলাম ওইখানেই। মনের ভিতর প্রশ্নটা যেন বর্ষার ফলার মতো উঁচিয়ে রইল। লোকটা আমার দিকে আঙুল তুলে কি বলতে চাইছিল? সে কি চেনে আমাকে? আমি কাঁপা চোখে তাকালাম। রক্ত ভেজা শরীরটাকে আলো অন্ধকারে কেমন যেন লাগছে আমার, কিন্তু লোকটাকে ভালো করে দেখেও চিনতে পারলাম না। তবে এটুকু বুঝতে পারলাম লোকটা কোনো চোর ছ্যাচোর নয়। তাহলে এত নিষ্ঠুরভাবে খুন হলো কেন? আমার ভাবনার মাঝেই ইভান ফিরে এলো। আমি উদ্গ্রীব চোখে তাকালাম তার দিকে, কিন্তু দেখলাম তার মুখ কঠিন, কপালে পুরো ভাঁজ। বেশ কিছুটা সময় যেন বোবা হয়ে কাটালো। আরো কিছুক্ষণ পর দেখলাম পুলিশের একটা গাড়ি সাইরেন বাজিয়ে ছুটে আসছে। গাড়িটা এসে থামলো হাতখানিক দূরে। গাড়ির ভেতর থেকে নামলো দুজন। অপেক্ষাকৃত ভারী চেহারার পুলিশটা এগিয়ে এলো। বুটের আওয়াজটা যেন চিরে দিল রাতের নিস্তব্ধতাকে। ডেড বডিটা দেখলো একটু ঝুঁকে, কিছুটা করকরে গলায় বলল, শুট আউট। দেখে তো ভদ্রলোকের বাচ্চা বলেই মনে হচ্ছে, কিন্তু ভেতরের গল্পটা কি? এখন তো সব আবার লাভেরিয়ায় আক্রান্ত। তারপর একটু থেমে ইভানের দিকে চোখ তুলে বলল, আপনারাই তো খবরটা দিয়েছেন। তা বেশ, কিন্তু মাঝরাতে কলকাতার গলিগুলোতে কি এরকম মার্ডার টার্ডার খুঁজে বেড়ানো হয় নাকি? ইভানের ঠোঁটে খেলে গেল ধারালো এক হাসি। হাসির রেশটা নিয়ে সে বলল, হ্যাঁ তা বলতে পারেন, ওই নেশাটা একটু আছে বই কি। অফিসার ভ্রু কুঁচকে তাকালো, মাথাটা একটু দোলালো নিজের মনে। তারপর করকরে গলায় বলল, বেশি সাহস ভালো নয় হে ছোকরা। যাই হোক, নাম ঠিকানা বলুন, সময় মতো থানায় ডেকে পাঠাবো। আমি কিছু বলার আগেই ইভান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলল, উনি প্রতনু চ্যাটার্জি, লেখালেখি করেন, আর আমি ইভান সেনগুপ্ত, ক্রাইম ব্রাঞ্চ। সোফায় একটু আধশোয়া হয়ে বসে আছি। মনের ভেতরে এখনো চাপা একটা অস্বস্তি। কালকে রাতের ঘটনাটা যেন মাঝে মাঝে বুকে নাড়া দিয়ে যাচ্ছে। লোকটা আঙুল তুলে আমার দিকে কি দেখাতে চাইছিল? ইভানের দিকে তাকালাম। তার হাতে জ্বলন্ত সিগারেটটা ছাই জমা করছে। মাহিকা বিথিকার সাথে বিথিকার বাপের বাড়ি গেছে। ওদের গাঁয়ে একটা বড় মেলা হয় এই সময়, সেখানে দিন কয়েক থাকবে। আমাদেরও আজ যাবার কথা, কিন্তু ইভানকে দেখে মনে হচ্ছে না তেমন কোনো আগ্রহ আছে, তাই তাড়া দিলাম। কি ভায়া, এবার তো যাবার তোড়জোড় করতে হবে। ইভান প্রসঙ্গটায় না ঢুকে সিগারেটে একটা জোর টান দিল। তারপর ঈষৎ গম্ভীর হয়ে বলল, কাল যে লোকটি মারা গেছেন ওনার নাম অরিন্দম বাসু। ভারত ভূখণ্ডের বিভিন্ন রহস্যময় দ্বীপ নিয়ে তিনি রিসার্চ করছিলেন। মাঝে কয়েক মাস কোথাও বেপাত্তা হয়ে গিয়েছিলেন তিনি। ফিরে এসেছেন এই মাসখানেক আগে।
বাজারে প্রচুর দেনা রয়েছে তার। তবে এখন প্রশ্নটা হচ্ছে, লোকটা খুন হলো কেন, আর খুনটাই বা কে করলো? সেগুলোর সাথে আরও একটা প্রশ্ন আছে ভায়া। লোকটা মরার আগে আমাকে আঙুল দেখিয়ে কিছু বলতে চাইছিল, কিন্তু কি বলতে চাইছিল সে? গোলমাল লেখক মশাই, বড়ই গোলমাল। আমি সোফা থেকে উঠে পড়লাম, মৃদু স্বরে বললাম, তুমি ভাই গোলমাল টোলমাল নিয়ে পড়ে থাকো, জট ছাড়াও। আমি উঠলাম, ব্যাগ গোছাতে হবে, সন্ধ্যের মধ্যে পৌঁছতে না পারলে সংসার জীবনে ভয়ঙ্কর গোলমাল লেগে যাবে, বুঝলে? আমি ইভানের প্রত্যুত্তরের অপেক্ষা না করে ঘরের ভেতরে পা বাড়ালাম। ব্যাগে ভরতে লাগলাম জামা কাপড়গুলো, লেখার একটা খাতাও ভরে নিলাম। সুযোগ পেলে লেখাটেখা যাবে, অবশ্য সুযোগ পাওয়ার সম্ভাবনাও খুব কম। সব গোছানো হয়ে গেলে একবার গোটা ঘরটায় চোখ বুলিয়ে নিলাম, আর কিছু নেবার মতো আছে কিনা দেখার জন্য। চোখে পড়ল কাল রাতে জহরকোটটা ফিরে এসে হুকে ঝুলিয়ে রেখেছিলাম। হুক থেকে নামিয়ে একবার ঝেড়ে ভাঁজ করে রাখতে যাব, তখনই পকেট থেকে একটা কাগজ পড়ল মেঝেতে। উৎসুক হয়ে তুলে নিলাম কাগজটা, ভাঁজটা খুললাম, আর ভাঁজটা খুলতেই ঝাঁকুনি খেলাম আমি। কি এটা? প্রায় দৌড়ে বাইরে এলাম, গলা কিছুটা উঁচিয়ে বললাম, ভাই এটা দেখো তো কি জিনিস। ইভান প্রথমটা আনমনে তাকালো, কিন্তু কাগজে চোখ পড়তেই সেও যেন নড়ে চড়ে উঠল। আমার হাত থেকে কাগজটা নিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এই জিনিসটা আপনি কোথায় পেলেন? কালকে যে জহরকোটটা রাতে পড়েছিলাম তার পকেটেই এটা ছিল। আমার কথা শুনে ইভান প্রায় লাফিয়ে উঠল। আরে দাদা, কি করেছেন কি? আপনি তো দুয়ে দুয়ে 4 করে দিয়েছেন দেখছি। আমি ভ্রু কুঁচকে বললাম, দুইয়ে দুইয়ে 4 মানে? ইভান কিছু বলার আগেই কলিং বেলটা বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতেই দেখলাম এক মাঝবয়সী ভদ্রলোক, চেহারা বেশ মজবুত, মোটা গোঁফটা যেন মুখটাকে রাশ ভারী করে রেখেছে। আমি কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম, কাকে চাই? ইভান সেনগুপ্ত। ও, ভেতরে আসুন। লোকটা ভেতরে ঢুকলে আমি দরজাটা বন্ধ করে দিলাম। লোকটাকে সোফায় বসতে ইশারা করে আমিও উল্টো দিকে সোফাটায় বসলাম। ইভান তখন কাগজটা এক মনে দেখে যাচ্ছে, মুখ না তুলেই বলল, বলুন ক্যাপ্টেন নীলরুদ্র, কি এমন ব্যাপার যে ডক থেকে সোজাসুজি আমার বাড়িতে আসতে হলো? লোকটা যেন একটু থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল, মানে আপনি আমাকে চেনেন? আর তাছাড়া আমি সত্যি ডক থেকে সোজাসুজি আপনার কাছে এসেছি, কিন্তু আপনি কিভাবে জানলেন? মানে সত্যি বলতে কি, আমিও একটু ভ্যাবাচাকা খেয়ে গেছি। ইভানের দিকে চোখ একটু বড় করে তাকালাম, দেখলাম তার ঠোঁটের ডগে রহস্যময় একটা হাসি। কাগজটা ভাঁজ করে রাখতে রাখতে বলল, অ্যাকচুয়ালি আপনার বুকের কাছে সোয়েটশার্টের ফাঁকটা আছে না, ওটা দিয়ে আপনার ব্যাচটা দেখা যাচ্ছে। আর যেহেতু আপনি জাহাজের ডিউটির পোশাক না পাল্টেই এখানে চলে এসেছেন, তাই জন্য বললাম যে ডক থেকে সোজাসুজি এখানে এসেছেন। বেশ, বলুন ব্যাপারটা কি? লোকটা এক চিলতে হাসল, তারপর নিজেকে একটু গুছিয়ে নিয়ে ধীর ভঙ্গিতে বলতে শুরু করলো, আমি ব্লু ওয়েল জাহাজের ক্যাপ্টেন। বলতে পারেন জীবনের অর্ধেকটা সময় জলেই কেটেছে আমার। ব্লু ওয়েলের মালিক ছিলেন ক্যাপ্টেন হ্যাডক। হঠাৎই অজানা কোনো এক রোগে ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েন তিনি। অন্যরা কাছে যেতে ভয় পেলেও আমি কিছুটা ঝুঁকি নিয়েই তার সেবা শুশ্রূষা করি। রাত জেগে তার বিছানার পাশে বসে থাকতাম, প্রয়োজনীয় ওষুধ দিতাম, কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি। মারা যাওয়ার আগে তিনি আমাকে একটি বিশেষ জিনিস দিয়ে যান, আর বলেন তিনি নাকি সেন্টিনেল দ্বীপের এক বিশেষ জায়গায় প্রচুর ধন সম্পদ লুকিয়ে রেখেছেন। আমি যেন সেটা উদ্ধার করি, ওই গুপ্তধন টুপ্তধন আর কি। আমি এতক্ষণ হাঁ করে ভদ্রলোকের কথা শুনছিলাম, কিন্তু গুপ্তধনের কথা শুনে এক প্রকার লাফিয়ে উঠলাম। গুপ্তধন? ইভানের মধ্যে বিশেষ ভাবান্তর দেখা গেল না, মৃদু গম্ভীর স্বরে শুধু বলল, আচ্ছা, হ্যাডক সাহেব আপনাকে কিছু একটা জিনিস দিয়েছেন বললেন, জিনিসটা কি? লোকটা তার সাথে থাকা ব্যাগটার চেন খুলে ভেতর থেকে একটা ইঞ্চি 6 মূর্তি বের করে এনে টেবিলে রাখলেন।
মৃদুস্বরে বললেন, হুম, এই যে এটা। মূর্তিটার দিকে চোখ পড়তেই ইভান আর আমি দুজনেই চমকে উঠলাম। এ তো কাগজে যে মূর্তিটার ছবি আঁকা আছে তার হুবহু নকল। আমি আবেগ আর উচ্ছ্বাসে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ইভান চোখের ইশারায় আমাকে থামিয়ে দিল। আমি দেখলাম ইভান ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে মূর্তিটা। মৃদু শব্দে জিজ্ঞেস করলো, এই মূর্তিটাই আপনাকে হাতে দিয়ে হ্যাডক সাহেব বিশেষ কিছু একটা বলেছিলেন? মাথা নাড়লেন ভদ্রলোক। না, সে সুযোগ তিনি পাননি। এর কয়েক মুহূর্ত পরেই মারা যান। বুঝলাম, কিন্তু এখন আমাকে কি করতে বলছেন আপনি? ভদ্রলোক নিজের চিবুকটায় একবার আলতো করে হাত বুলিয়ে নিয়ে বললেন, আমার এক বন্ধুর কাছে আপনার নাম শুনেছিলাম, তাই অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে সাহায্য চাইতে। কিভাবে সাহায্য চাইছেন আমার কাছে? আপনি যদি ওই তথাকথিত গুপ্তধন উদ্ধারে কোনোভাবে আমার সাথে মানে যা পাওয়া যাবে তার অর্ধেক আপনার। আসলে ক্যাপ্টেন হ্যাডককে আমি খুব শ্রদ্ধা করতাম, তাই তার শেষ ইচ্ছেটাও যাতে। ইভান আলতো মাথা নাড়ল, মৃদু গম্ভীর স্বরে বলল, দেখুন, আপনি যেহেতু নাবিক, তাই সেন্টিনেল দ্বীপ যে কতটা ভয়ঙ্কর তা নিশ্চয়ই আপনি জানেন। ভদ্রলোকের চোখে মুখের পরিবর্তন হলো যেন বেশ কিছুটা। মাথা নাড়তে নাড়তে বললেন, হ্যাঁ, সে আর জানি না। ওটাকে সোজা কথায় মারণদ্বীপ বলা যেতে পারে। প্রতিটি পদক্ষেপে মৃত্যুর থাবা। তবুও আমি সেই গুপ্তধন উদ্ধার করতে চাইছি। হ্যারক সাহেবের ইচ্ছা ছিল কলকাতা স্ট্রিট পিপলদের জন্য একটা হোম করবেন তিনি। তাই যদি এগুলো পাওয়া যায়, আমি তার শেষ ইচ্ছাটা পূর্ণ করব। আমি জানি আপনি সঙ্গে থাকলে এই সম্পদ ঠিক উদ্ধার হবে। ইভান মৃদু হাসল, তারপর একই রকম মৃদু গম্ভীর স্বরে বলল, সেন্টিনেল দ্বীপে ঢোকার অনুমতি কিন্তু আমাদেরকে সরকার দেবে না। সেক্ষেত্রে কোনো প্রশাসনিক সহায়তা ছাড়াই কিন্তু আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, আমি আগে থেকেই তার জন্য বন্দোবস্ত করে রেখেছি। আমার সাথে বেশ কিছু লোকজন থাকবে। আমরা পোর্ট ব্লেয়ারের বিশেষ একটা জায়গা থেকে যাত্রা শুরু করব। আশা করি সেক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা হবে না। এবার আপনার সম্মতি পেলেই বাকি ব্যবস্থা করতে শুরু করব আমি। ইভান কি যেন একটু ভাবল, তারপর মাথা নেড়ে বলল, ওকে, ঠিক আছে, কিন্তু কাজটা যেহেতু কিছুটা হলেও আইন টপকে করতে হবে, তাই আমার দিক থেকেও কিন্তু আপনি কোনো প্রশাসনিক সহায়তা পাবেন না। তবে আপনার উদ্দেশ্যকে আমি সম্মান জানাই, সত্যি খুবই ভালো কাজ করছেন। এবং সেই জন্যই আমি ভাবছি, আচ্ছা, আমাকে বরং কিছুটা ভাববার জন্য সময় দিন। রাত্রি 10টার মধ্যে আপনাকে অবশ্যই আমি আমার সব সিদ্ধান্ত জানিয়ে দেব। তবে হ্যাঁ, আরেকটা কথা, এই মূর্তিটা কিন্তু এই সময়টুকু অন গুড ট্রাস্ট আমার কাছে রেখে যেতে হবে। আশা করি কোনো প্রবলেম হবে না আপনার। ক্যাপ্টেন মাথা নাড়লেন খুশির ভঙ্গিতে। ও শিওর, আপনি ওটা আপনার কাছেই রাখুন। এমনিতেও ওটা আমার কাছে ধাতুর একটা মূর্তি, বিনা কিছুই নয়। ভদ্রলোক সোফা ছেড়ে উঠে যাবার জন্য পা বাড়ালেন। ইভান ডাক দিল, ক্যাপ্টেন নীলরুদ্র। চকিতে ঘুরলেন ভদ্রলোক, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন ইভানের দিকে। এই মূর্তি বা এই গুপ্তধনের কথা আর কেউ কি জানে? ভদ্রলোক মাথা নেড়ে বললেন, না, কেউ জানে না। জাহাজের কাউকে কথাটা আমি বলিনি, আর ভূখণ্ডে তো এই সবে পা দিলাম আমি। আচ্ছা বেশ, আসুন তাহলে। ভদ্রলোক চলে গেলে আমি দরজাটা বন্ধ করে সোফায় এসে বসলাম। ইভানের দিকে কৌতূহল ভরে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা একটু খোলসা করে বলো তো ভায়া, এ তো দেখছি 2 2 4 হয়েই বসে আছে। আরে লেখক মশাই, মানুষ তার সামনের দৃশ্যপটে যা দেখে তাকেই সত্যি বলে মনে করে, কিন্তু সেই দৃশ্যের আড়ালেই কিন্তু আসল গল্প চলে। তাই কখনো কখনো 2 2 5ও কিন্তু হয়ে যায়। আমি এক মুহূর্ত বোকার মতো তাকিয়ে রইলাম। ইভানকে দেখলাম ভাঁজ করা কাগজটা মেলে ধরেছে, খুঁটিয়ে দেখছে আবারও। আমি একটু ঝুঁকে কাগজটার দিকে তাকিয়ে বললাম, ভাইয়া, তোমার ক্যাপ্টেন তো বলে গেল ব্যাপারটা কেউ জানে না, তাহলে হুবহু একই রকমের ছবি কি করে ওই অরিন্দম সেন আঁকলেন? এটা কি বিশেষ কোনো দেবীর মুখ? ইভান একটা সিগারেট ধরালো, এক মুখ ধোঁয়া ছেড়ে বলল,
হুবহু এক নয়, কোথাও যেন একটা অমিল আছে, কিন্তু সেই অমিলটাই আমি ধরতে পারছি না লেখক মশাই। বুঝতে পারছি না, আর একটু সময় দিতে হবে। তারপর জ্বলন্ত সিগারেটটাকে ছাইদানিতে গুঁজে উঠে পড়ল, মৃদুস্বরে বলল, গোছগাছ করে নিন তাহলে, আমরা কালকে যাত্রা শুরু করব। দেখি মারণদ্বীপ আমাদের কোন গুপ্তধনের সন্ধান দেয়। কিন্তু ভায়া, ওইদিকে ওরা যে আমাদের জন্য অপেক্ষা করছে, না গেলে তো মহাচিত্তির। ইভানের ঠোঁটে আলগা হাসি দেখলাম। হাসির রেশটা নিয়েই সে বলল, আরে লেখকরা একটু গুছিয়ে ভালো করেই মিথ্যে বলতে পারে, সেরকমই কিছুটা বলে দিন না। বলতে বলতেই দরজা খুলে বেরিয়ে গেল। আমি একটুক্ষণ হাঁ করে ইভানের চলে যাওয়াটা দেখলাম, তারপর ফিরে এসে সোফায় বসে ফোনটা তুলে নিলাম। হ্যালো বিথিকা, আমি বলছিলাম যে। ফোনটা রেখে দিলাম টেবিলে। কথা বলা শেষ হলে মনে মনে বুঝলাম, প্রতিটি সংসারী মানুষকেই ভয়ঙ্কর মারণদ্বীপের অভিযান চালাতেই হয়। জয়গুরু। বেশ কিছুটা দূর থেকেই দেখতে পাচ্ছি দ্বীপের সরু কালো রেখা। ছোট্ট স্টিমারটায় আমরা 15 জনের মতো রয়েছি। ক্যাপ্টেন নীল রুদ্র চাপা স্বরে ইভানের সঙ্গে আসন্ন পরিস্থিতি নিয়ে কিছু কথা বলছে। আমি চারিদিকে বিস্তীর্ণ জলরাশির ফুঁসে ওঠা দেখছি কাঁপা চোখে। সমুদ্রযাত্রার বিশেষ অভিজ্ঞতা আমার নেই, তাই ঢেউয়ের এই ওঠানামায় আমার শরীর যেন কেমন আনচান আনচান করছে। পেটের ভেতর থেকে খাবার যেন উগড়ে আসবে মনে হচ্ছে। কোনো রকমে সামলে সামলে রেখেছে নিজেকে। কে জানে, বউকে গাদা গাদা মিথ্যে কথা বলার শাস্তি মনে হয় এটা। আরও একটুখানি নিজেকে সামলে বসে রইলাম। একটু পর ক্যাপ্টেন নীল রুদ্র সকলকে উদ্দেশ্য করে বললেন, আমরা আর আধ ঘন্টার মধ্যে দ্বীপের ধারে পৌঁছে যাব। সকলেই জানেন কি ভয়ঙ্কর এই দ্বীপ, ততোধিক ভয়ঙ্কর এই দ্বীপের মানুষজন। সুতরাং সকলেই সাবধান ও সতর্ক থাকবেন। আরেকটা কথা, সেন্টিনেল দ্বীপে আগুন জ্বালানো কঠোরভাবে নিষিদ্ধ, তাই প্লিজ কেউ ভুল করেও আগুন জ্বালাবেন না। ইভান স্টিমারের রেলিংয়ের দিকে একটু এগিয়ে গেল, ঝুঁকে তাকিয়ে রইল সামনের দিকে। আমিও কিছুটা টলমল পায়ে এগিয়ে গেলাম তার কাছে। মৃদুস্বরে জানতে চাইলাম, এই দ্বীপটা আর তার অধিবাসীরা কি সত্যিই এত ভয়ঙ্কর ভায়া? আমার তো কেমন গা ছমছম করছে। ইভানের ঠোঁটে আলগা হাসি, মৃদুস্বরে বলল, লেখক মশাই, এই দ্বীপে যারা বাস করে না তারা হলো কঙ্গো প্রজাতির, মানে ওই আফ্রিকান অঞ্জু প্রজাতির বংশধর। এদের ভাষা বড়ই দুর্বোধ্য। একজন ভারতীয় নৃতত্ত্ববিদ টিএন পণ্ডিত প্রায় বছর 30 আগে চেষ্টা করেছিলেন অঞ্জু প্রজাতির কিছু মানুষকে এনে এদের ভাষা উদ্ধার করতে, কিন্তু যতদূর শুনেছি তিনি সফল হননি। আর এদের খাদ্য? মানে অনেক গল্পে শোনা যায় যে এরা নাকি মানুষের মাংস খেতে পছন্দ করে। আমার মুখের ভাব দেখে ইভান একটু আওয়াজ করে হেসে ফেলল। কঙ্গোর আদিবাসীরা সাধারণত কিন্তু বন্য শূকর বা ওই জাতীয় পশুর মাংসকেই খাদ্য হিসেবে গ্রহণ করে। তবে আমি তো শুনেছি যে লেখকদের নাকি 40 পার হলেই রক্তে চিনি বেড়ে যায়। আর মিষ্টি জিনিসটা কার না পছন্দ বলুন তো? আর ভয় দেখিও না ভায়া, তোমার পাল্লায় পড়ে গুপ্তধন উদ্ধারে বেরিয়েছি। জানি না এই জীবনে আমার বউয়ের মুখ আর দেখা হবে কিনা। আরে দাদা, কি যে বলেন আপনি, সব হবে। সোনার তালটাল পেয়ে গেলে তো বিথিকা দিদির জন্য একটা এত বড় বিছে হার বানিয়ে নিয়ে যাবেন না হয়। মিথ্যে বলার পাপ সোনায় খণ্ডন হবে। কি যাই বলো ভায়া, আমার যেন ভয়ে হাত পা অবশ হয়ে যাচ্ছে। কঙ্গো নাকি বলছো? ওরা তো সভ্য মানুষ দেখলেই খেপে যায় শুনেছি। সে ব্যাপারে ওদেরকে দোষ দিয়ে লাভ নেই লেখক মশাই। ভুলটা হয়তো সভ্য মানুষই কোনোদিন করেছিল। ভুল? কিরকম ভুল? দাঁড়ান দাঁড়ান বলছি। ওখানে গিয়ে তো একটা সিগারেট পাবো বলে মনে হচ্ছে না। দাঁড়ান, একটা ধরিয়ে নি।
ইভান একটা সিগারেট ধরালো, তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, এমভি পোর্টম্যান বলে একজন ইংরেজ বেশ কিছুদিন এই দ্বীপে ছিলেন। তিনি এখানকার অধিবাসীদের মধ্যে দুজন বয়স্ক দম্পতিকে রেখেছিলেন নিজের কাছে এই পরীক্ষা নিরীক্ষা করবার জন্য, কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই তারা মারা যায় এবং তারপর থেকেই ওরা সভ্য মানুষদের দ্বীপে অ্যালাউ করে না। যাই হোক, এবার চলুন, ব্যাগপত্রগুলো এবার নিয়ে নিন, আমাদেরকে নামতে হবে। আমি কাছে এগিয়ে আসা সেই মারণ দ্বীপটার দিকে আরও একবার দৃষ্টিপাত করলাম। মনে মনে হিসেব করলাম লাস্ট কবে সুগার টেস্ট করেছি। চিনির পরিমাণ কত ছিল রক্তে না মনে পড়ছে না। বুকে সাহস জমা করলাম, অস্ফুটে শুধু বললাম, জয় গুরু। ক্যাপ্টেন নীলরুদ্র স্টিমারটাকে দ্বীপের উত্তর পশ্চিম কোণের দিকে নিয়ে গিয়ে থামল। সকলে নামলাম স্টিমার থেকে। সূর্য ঢলতে শুরু করেছে। ক্যাপ্টেনকে দেখলাম দলের লোকেদের চাপা স্বরে কিছু নির্দেশ দিল। নির্দেশ পেতেই তারা দ্রুত হাতে কাটল কাছের কয়েকটা ডাল, আর সেগুলোকে দিয়ে স্টিমারটাকে এমনভাবে ঢেকে দিল যে ফুটকুড়ি দূর থেকেও বোঝা যাবে না এটা ঠিক কি। কাজটা সম্পূর্ণ হলে ক্যাপ্টেন মৃদু গম্ভীর স্বরে বলল, আমরা বালির চর ধরে মিনিট 10 এগিয়ে যাব, তারপর ডান দিকে জঙ্গলের পথটা ধরব। সেই পথ ধরে আধ ঘন্টা ঠিক হাঁটলেই একটা প্রশস্ত পাথরের জায়গা পাবো, সেখানেই তাঁবু খাটাবো আমরা। ইভান হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, আপনি কি এর আগে দ্বীপে ঢুকেছিলেন নাকি? এত নিখুঁতভাবে আপনি বলছেন কি করে? না, মানে আমি আসিনি আগে, তবে হ্যারক সাহেবের বর্ণনাতে বেশ কিছু তথ্য দিয়েছিলেন, সেটার উপর ভিত্তি করেই বললাম আর কি। আচ্ছা বেশ, চলুন যাওয়া যাক, দেখি মারণ দ্বীপের অধিবাসী হয়ে জীবন কেমন করে কাটে। চলুন লেখক মশাই। আমরা আরও কিছুটা বালির চর ধরে এগিয়ে চললাম, কিন্তু ঠিক যেখান থেকে জঙ্গলের পথে বাঁক নেব সেখানে এসেই থেমে গেল গোটা দলটা। সমুদ্রের জলে প্রবল বেগে ছপাত ছপাত শব্দের সাথে বিচিত্র উল্লাসধ্বনি ভেসে আসছে। ক্যাপ্টেনের চোয়াল কঠিন হলো। চাপা স্বরে সে বলল, এই হল্লাধ্বনি এখানকার অধিবাসীদের। সাধারণত কোনো শিকার টিকার করলে এরা এমন হল্লাধ্বনি করে, কিন্তু জলের মধ্যে শব্দটা কিসের? আমরা কৌতূহলের বশে আরও কিছুটা এগিয়ে গেলাম, আর যে দৃশ্য দেখলাম তাতে আমার গোটা শরীর যেন অবশ হয়ে গেল। হিংস্র বুনো মানুষগুলো জলের মধ্যে চেপে ধরেছে একজনকে, যাকে চুবিয়ে মারতে চাইছে। সে যে এই দ্বীপের লোক নয় তা তার পোশাকই বলে দিচ্ছে। লোকটা জল থেকে ওঠার জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। বুনো মানুষগুলোর মুখ থেকে নির্দিষ্ট বিরতিতে বের হয়ে আসছে এই উল্লাসধ্বনি। একটু পরেই লোকটার ছটফটানি স্তব্ধ হয়ে গেল, কিন্তু তখনও বুঝতে পারিনি যে লোকগুলো ঠিক কতটা নিষ্ঠুর। মৃতপ্রায় মানুষটাকে টানতে টানতে নিয়ে এলো তারা। তারপর বালির চরে পুঁতে রাখা একটা কাঠের খুঁটে ঝুলিয়ে দিল দেহটা আরো কয়েকবার ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল। বুনো লোকগুলো বিচিত্র উল্লাসধ্বনি করতে করতে অদৃশ্য হয়ে গেল জঙ্গলে। আমি যেন ভয়ে পাথর হয়ে গেছি। হঠাৎ কাঁধে ছোঁয়া লাগতেই চমকে গেলাম। দেখলাম ইভান আমার কাঁধে হাত রেখেছে। ঠোঁটে আলগা হাসি নিয়ে সে বলল, এটা তো শুধু ট্রেলার ছিল লেখক মশাই, আসল সিনেমার এখনো সবটাই বাকি। আমি চাপা স্বরে জিজ্ঞেস করলাম, কিন্তু লোকটাকে ওভাবে মারলে কেন? সভ্য মানুষরা ওদের হাতে পড়লে এই পরিণতি হয়। যাকে চলুন এদিকে আসুন। আমরা ফিরতে শুরু করলাম, কিন্তু তখনও বুঝিনি ইভানের বলা কথাগুলো এত নিষ্ঠুর রূপে সত্যি হয়ে যাবে। কত বড় দাম দিতে হবে আমাদের। ক্যাপ্টেনের নির্দেশিত জায়গাতেই তাঁবু খাটানো হয়েছে। বিশেষ ধরনের আলো জ্বালানো হয়েছে তাঁবুর ভেতরে। চরম সতর্কতা নেওয়া হয়েছে যাতে ওই আলোর রেখা বাইরে না যায়। ইভান আর আমি একটা তাঁবুতে আছি, পাশেরটায় ক্যাপ্টেন নীলরুদ্র, তার পাশের অপেক্ষাকৃত বড় তাঁবুটায় বাকি দলটা। আমার মনের ভিতর অন্য একটা অস্বস্তি শুরু হয়েছে।
ক্যাপ্টেনের দলের লম্বা মতো লোকটাকে সেই স্টিমার থেকে এখানে তাঁবু খাটানো পর্যন্ত দেখছি বারবার ইভানকে যেন চোখ দিয়ে জরিপ করছে। কিন্তু ঠিক কারণটা কি? ইভানকে বলবো বলবো করেও বলে উঠতে পারছি না। ইভানের দিকে তাকালাম আমি, দেখলাম সে এক মনে সেই কাগজের ছবিটার উপর ঝুঁকে কিছু একটা খুঁজে চলেছে। হয়তো গুপ্তধনের কোনো সূত্র খুঁজতে চাইছে সে। আমি জানি এই সময় তাকে ডেকে কোনো লাভ নেই, সে সাড়া দেবে না। আমি তাই নিজের সুরক্ষার জন্য যে অস্ত্র, সেই বড় ছোরাটার ফলায় আঙুল বুলিয়ে ধার পরীক্ষা করছিলাম। হঠাৎই ইভান যেন লাফিয়ে উঠল। পেয়েছি, এই তো পেয়েছি। আমি হাঁ করে তাকিয়ে রইলাম ইভানের দিকে। সে সুর করে পড়তে শুরু করলো। মারণ দ্বীপের ডান দিকে এক গুহা, গুপ্ত পথের শুরু জানবে উহা। সেখান থেকে মিনিট 10 গেলে বাম দিকে এক গাছের খোঁজ মেলে। তারপর একটু থেমে আবারও বলতে লাগলো, ঘরের ভেতর অবাক পাতাল ঘর, নামছে সিঁড়ি একটা একের পর। নামবে তুমি সাহসী ঠিক জানি, কিন্তু হাতে রেখো প্রদীপখানি। আমার ঘোর তখনও কাটেনি। কি এসব বলছে ইভান? সে আমার হাঁ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি নিয়ে বলল, পেয়েছি লেখক মশাই, গুপ্তধনের নিশানা পেয়ে গেছি। আমি একটু ঝুঁকে ছবিটাকে দেখলাম, তারপর বোকার মতো জিজ্ঞেস করলাম, কিন্তু এই ছড়াটার অর্থ? ভালো করে দেখুন প্রতনুবাবু, ছবিটার সূক্ষ্ম অঙ্গিকগুলো কবিতার এক একটা লাইন, কিন্তু এমন কায়দায় অরিন্দমবাবু এটা লিখেছেন যে মনে হচ্ছে মূর্তির অঙ্গ শৈঠব। তার মানে অরিন্দমবাবু এই গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন, কিন্তু উদ্ধার করতে সাহস হয়নি, তাই আবারও ফিরেছিলেন কলকাতায়। হয়তো ব্যবস্থা করে আবারও ফিরতেন তিনি, কিন্তু তার আগেই কোনো এক আততাই তাকে। আচ্ছা, এই কারণেই কি অরিন্দমবাবু মাঝের কয়েক মাস নিখোঁজ ছিলেন? একদমই তাই, কিন্তু কিন্তু একটা ব্যাপার বড় গোলমাল লাগছে আমার। কোন ব্যাপারে ভায়া? ইভান কিছু উত্তর দেওয়ার আগেই বাইরে মৃদু পায়ের আওয়াজ শোনা গেল। ইভানকে দেখলাম কান খাড়া করে শব্দটা ধরতে চাইছে। তারপর ঝটিতে বাইরে বেরিয়ে গেল সে। কাউকে উদ্দেশ্য করে যেন বলল, এ কি, আপনি এখানে? ক্যাপ্টেনের গলাটা কানে এলো। না, দেখতে এলাম কোনো অসুবিধা হচ্ছে কিনা, আর খাবার দাবার কিছু যদি লাগে। না, তেমন কিছু লাগবে না, সেরকম প্রয়োজন হলে আমরা জানাবো। বেশ, তাহলে আসি। গুড নাইট। পায়ের আওয়াজটা একটু একটু করে মিলিয়ে গেল পাশের তাঁবুটার দিকে। ইভান ফিরে এলো দ্রুত, কিছুটা আনমনা হয়েই বলল, হিসেব বড় গোলমেলে লেখক মশাই, হিসেব বড়ই গোলমেলে। তারপর মৃদু হেসে বলল, যাকে চলুন শুকনো খাবার দিয়ে ডিনারটা সেরে ফেলি, তারপর একটা জব্বর ঘুম দিতে হবে। কাল সকাল হলেই গুপ্তধনের সন্ধানে। আলোটা কমিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ইভান ঘুমিয়ে পড়লেও আমার যেন ঘুম আসতে চাইল না। হিংস্র সাপদের ডাক মাঝে মাঝেই কাঁপিয়ে দিয়ে যাচ্ছে আমায়। আমি চোখ বুঝে শুধু শুয়ে আছি আর অপেক্ষা করছি সকাল হবার জন্য। কখন যে এরকম শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। আর ঘুমের মধ্যেই ঘটল ঘটনাটা। চাপা একটা খসখস শব্দ কানে এলো তাঁবুর বাইরে থেকে। আমার বুকটা কেন যেন কেঁপে উঠল। মনে হলো ভয়ঙ্কর কোনো বিপদ যেন অপেক্ষা করছে ঘাপটি মেরে। আর একটু পরেই দেখতে পেলাম মুখটা। চোখগুলো অন্ধকারে জ্বলজ্বল করছে, দাঁত যেন শানিত ছুরির ফলা। ধীর পায়ে সে এগিয়ে এলো, মুখে বিচিত্র আওয়াজ করে। আওয়াজটা করতে করতেই ঢুকলো বুনো দলটা তাঁবুর ভেতরে। হাতে তাদের তীর ধনুক, বেশ কয়েকটা বিষাক্ত তীর শনশন করে ধেয়ে গেল ইভানের ঘুমন্ত শরীরটার দিকে। আমি ভয়ে গুটিয়ে গেলাম। বুনো দলটা এসে তুলে নিল ইভানকে কাঁধে। তারপর তারপর বিচিত্র আওয়াজ করে অদৃশ্য হয়ে গেল। আমি গলা ফাটিয়ে চিৎকার করে উঠলাম, ইভান! ঠেলা খেয়ে ধর্মড়িয়ে উঠে বসলাম।
হাঁ করে তাকালাম চারিদিকে। ইভানকে দেখতে পেয়ে কি হলো কে জানে। দুহাতে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলাম। ভাই! আরে দাদা, শান্ত ভাই হন, আমার। শান্ত হন। খুব খারাপ স্বপ্ন দেখেছিলেন বুঝি? আমি নিজেকে গোছালাম, তারপর কান্না ভেজা গলাতেই বললাম, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, খুব খুব খারাপ একটা স্বপ্ন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা নিরাপদে ফিরতে পারবো তো? ইভানের চোয়াল একটু কঠিন হলো। মৃদু স্বরে বলল, দেখা যাক কি হয়। সকাল হতে সকলে জড়ো হলাম একসাথে। ক্যাপ্টেন ইভানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বলুন মিস্টার সেনগুপ্ত, ঠিক কিভাবে কাজটা এগোনো যাবে? খুব সম্ভবত এই মূর্তিটার মতো কোনো একটা মূর্তি এই দ্বীপে আছে, যার তলদেশেই হয়তো আছে সেই গুপ্তধন। ইভান আলতো মাথা নাড়ল, তারপর মৃদু স্বরে বলল, ঠিক আছে, কিন্তু আমরা দুটো দলে ভাগ হয়ে যদি খোঁজার কাজ করি তাহলে কিন্তু কাজটা অনেক দ্রুত হতে পারবে। আমি আর প্রতুলবাবু বরং বাদিকে যাচ্ছি, আর আপনারা ডান দিকটা এগিয়ে যান। ঠিক দুপুরবেলা আমরা আবার সবাই এখানে এসেই কিন্তু মিট করব। প্রস্তাবটা ক্যাপ্টেনের যে খুব একটা পছন্দ হয়নি তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। বিড়বিড় করে বলল, আপনি আর আমি একসাথে থাকলেই ভালো হতো, যদি কিছু সূত্রে খোঁজ পেতেন। ইভান ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে বলল, তেমন কিছু পেলে তো দুপুরের মধ্যেই আপনি জানতে পারবেন। আজকের দিনটা এভাবেই খোঁজা যাক, আগামীকাল না হয় একসাথেই যাবো আমরা। বেশ, তাই হবে। কিন্তু দ্বীপে বন্য পশুর খুব ভয়। তাছাড়া বন মানুষগুলোর খপ্পরে যদি পড়েন, সঙ্গে আর কয়েকজন লোক থাকলে। ক্যাপ্টেন, আপনি চিন্তা করবেন না। প্রতুলবাবু নিখুঁত অস্ত্রচালনা করতে পারেন। 2-10টা লোককে কাবু করা ওর জন্য কোনো ব্যাপারই নয়। যাকে আর সময় নষ্ট করবেন না, আপনারা ওদিকটা এগিয়ে যান আর আমরা এদিকটা যাচ্ছি। একটু পরেই ক্যাপ্টেন দলবল নিয়ে চলে গেল। আমি ইভানকে জিজ্ঞাসা করলাম, ভাই, আমাকে নিয়ে এত বড় মিথ্যে কথা বলার কারণ? মিথ্যে? আরো ভয়ানক মিথ্যে অপেক্ষা করছে লেখক মশাই, প্রস্তুত থাকুন। ইভান তাঁবুর ভেতর থেকে প্রয়োজনীয় কয়েকটা জিনিস নিয়ে এলো। আমার হাতে দিল সেই ধারালো অস্ত্রটা। একবার চারিদিকটা তাকিয়ে নিয়ে বলল, চলুন যাওয়া যাক। আমি মাথা নেড়ে ইভানকে অনুসরণ করলাম। ইভান সোজা পথে না গিয়ে সমুদ্রের দিকের পথ ধরল। আমি কিছুটা অবাক হয়ে বললাম, এদিকে গেলে সমুদ্র পড়বে? তুমি কি স্টিমারে যেতে চাইছো? আমরা তাহলে এবার চলে যাব দ্বীপ ছেড়ে। তাই চলো ভায়া। কোথাও যাচ্ছি না, শুধু একটু সমুদ্রের হাওয়া খাবো বলে চলুন। মানে? মানেটা ক্রমশ প্রকাশ্য। আমরা এখন সমুদ্রের চর ধরে চলেছি। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে বালির চরে। ইভানের এই আচরণটা আমার বোধগম্য হচ্ছে না। এই মারণ দ্বীপে এলোমেলোভাবে ঘুরে বেড়ানো যে ভয়ঙ্কর বিপজ্জনক তা কি ইভান জানে না? কিন্তু আমি জানি যে তাকে এসব কথা বলে বিশেষ লাভ নেই, সে কানেই নেবে না। তাই পেঁচার মতো মুখ করে অনুসরণ করে চলেছি। ইভান হাঁটার গতি একটু ধীর করল, মৃদু স্বরে বলল, কি হলো দাদা, মুখটা ওরকম বেজার করে হাঁটছেন কেন? সমুদ্রের হাওয়া ভালো লাগছে না বুঝি? আমি বিরক্তির স্বরে বললাম, আমার বাপু এসব একদম ভালো লাগছে না। তুমি তো জানো এই দ্বীপটা কেমন। তাছাড়া কালকে এই সমুদ্রের জলে লোকটাকে চুবিয়ে মারার কথাটা কি ভুলে গেলে? খুব রেগে গেছেন মনে হচ্ছে। আচ্ছা বেশ, চলুন জঙ্গলের দিকটাতেই যাওয়া যাক। আসলে গুপ্তধন উদ্ধারে যাচ্ছি তো, তাই পেছনে যে অনুসরণ করছিল তাকে একটু সমুদ্রের হাওয়া খাওয়ালাম। অনুসরণ করছিল? কে? ক্যাপ্টেন নীল রুদ্র। তিনি অবশ্য এখন ফিরে গেছেন। চলুন আমরা ওদিকেই যাই। আমি ইভানের এইসব হিজিবিজি কথাতে অবাক হয়ে গেলাম। কি বলছে এসব? কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তখনই দেখলাম ইভান প্রায় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। কোনো রকমে সামলে নিল নিজেকে। গলা কিছুটা উঁচিয়ে বললাম, আরে ভাইয়া সামলে, আরেকটু হলেই তো। কিন্তু দৃশ্যটা দেখে কথাটা আমার গলাতেই আটকে গেল। শরীরটা কেঁপে উঠল থরথর করে। কাঁপা গলায় বললাম, ওই বালির চড়ে ওটা কি? ইভান একবার চারিদিকে তাকিয়ে দেখল, কঠিন স্বরে বলল, মানুষের হাত। কোনো মানুষকে বুনো দলটা মেরে বালিতে চাপা দিয়ে দিয়েছে।
কিন্তু কিন্তু এই লোকগুলো কারা? তবে কি আরো কোনো দল এই দ্বীপে এসেছে? না, খুব সম্ভবত হয়তো তা নয়। যদি তারা হতো তাহলে তারা আলাদা আলাদা ঘুরতো না। সাধারণত মাছ ধরতে অনেকে গভীর সমুদ্রে চলে আসে, তারপর কোনো দুর্ঘটনার কবলে পড়ে হয়তো ভাসতে ভাসতে। যাকে চলুন জঙ্গলের পথটাই ধরি। আমরা হাঁটা দিলাম। ইভানের চলার গতি এখন বেশ দ্রুত। পাল্লা দিতে গিয়ে আমি যেন হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু ইভান থেমে গেল হঠাৎ। শরীরটাকে কেমন যেন টান টান করে দাঁড়ালো। অজানা কোনো এক ভয়ে যেন নাড়িয়ে দিল আমাকেও। চাপা স্বরে জিজ্ঞেস করলাম, কি হলো ভাইয়া, থেমে গেলে কেন? ইভান মৃদু স্বরে বলল, কান পেতে শুনুন, কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন? আমি কান পেতে শুনতে চাইলাম। পাখির কিচিরমিচির ছাড়া তেমন কোনো শব্দ শুনতে পেলাম না। আমি মাথা নেড়ে বললাম, পাখির ডাক ছাড়া তো কিছুই শুনতে পাচ্ছি না ভাই। ইভান কঠিন গলায় বলল, ওরা আসছে। আমার গলাটা একটু কেঁপে গেল। ওরা কারা ভাইয়া? আরে আপনার সেই মানুষ খেকোর দল। একটু পরেই কানে সেই বিচিত্র শব্দটা এলো। মনে হলো পায়ের তলার মাটি কেঁপে যাচ্ছে। ইভানের হাত ধরে টান দিলাম, ভাই ভাই চলো এখান থেকে পালাই। আমার কথা শেষ হবার সাথে সাথেই দেখলাম মানুষ খেকো দলটাকে। মুখে বিচিত্র আওয়াজ করতে করতে এগিয়ে আসছে এই দিকেই। ইভান আর আমি দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। বুনো দলটা বিচিত্র আওয়াজ করতে করতে সামনের রাস্তাটা ধরে পেরিয়ে গেল। পাতার ফাঁক দিয়ে এক পলক দেখলাম তাদেরকে। দীর্ঘদেহী মানুষগুলোর কোষ্টি পাথরের মতো রং আর কঠিন মুখ যেন নাড়িয়ে দিল আমাকে। দলটা কিছুটা এগিয়ে যেতেই একটু স্বস্তি পেলাম। মৃদু স্বরে বললাম, চলো ভাইয়া, এবার যাওয়া যাক। চলুন। পা বাড়াতে গেলাম আর ঠিক তখনই ধারালো একটা বর্ষা বাতাস ফুঁড়ে এগিয়ে এলো। ইভান ঝড়ের বেগে টেনে নিল আমাকে। কাঁধ ঘেঁষে বেরিয়ে গিয়ে সেটা উল্টো দিকের গাছে বিঁধল। আমি ভয়ে হয়তো একটু লাফিয়ে উঠেছিলাম। ইভান চেপে ধরল আমাকে। চাপা ধমকের সুরে বলল, একদম নড়বেন না, স্থির হয়ে থাকুন। আমি প্রায় কাঠ হয়ে বসে রইলাম। দম যেন আমার বন্ধ হয়ে আসতে চাইছে। ঘাম গড়াতে শুরু করেছে গা দিয়ে। তারও একটু পরে ইভান মৃদু স্বরে বলল, চলুন যাওয়া যাক, ওরা চলে গেছে। আমি বিস্ফারিত চোখে সামনের দিকে তাকালাম। ফাঁকা পথটা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস বের হয়ে এলো। আবারও দ্রুত হাঁটা দিলাম। মনে মনে ভাবলাম, এই গুপ্তধনের চক্করে প্রাণ পাখি না ফুরুত হয়ে যায়। জঙ্গলের পথ ধরে আরো কিছুটা এগিয়ে যাওয়ার পরই ইভান টেনে ধরল আমার হাত। গভীর ঘন স্বরে বলল, দাদা ওই দেখুন। আমি তাকিয়ে দেখলাম অনতি দূরেই একটা গুহা। ইভানের অস্ফুট স্বরে বলা কথাগুলো কানে এলো আমার। মারণ দ্বীপের ডান দিকে এক গুহা, গুপ্ত পথের শুরু জানিবে উহা। বেশ দ্রুতই এগিয়ে গেলাম দুজনে। ইভান আবারও বলল, গুহা তো পেলাম, কিন্তু এবারই তো হবে আসল গুপ্তধনের সন্ধান। হিসেব অনুযায়ী এখান থেকে 10 মিনিট হেঁটে গেলে সে রহস্যময় কাজ। কিন্তু ভায়া, কোন দিকে হাঁটবো, ডান দিকে না বাঁ দিকে? সেটাই তো লাখ টাকার প্রশ্ন লেখক মশাই। ইভান আরো কিছুটা সময় চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, চলুন ডান দিকেই হাঁটি। কিন্তু ডান দিক ধরে মিনিট 10 হেঁটেও তেমন কিছুর হদিশ পাওয়া গেল না। দৈত্যাকার গাছগুলোর মধ্যে ধাঁধায় উল্লিখিত গাছ যে কোনটা তা যেন ধরতে পারছে না ইভান। আমি কিছু বলার আগেই ইভান বলল, দাদা এবার বাদিকটাও একটু চক্কর মেরে আসি। ঠিক যেখান থেকে ডান দিকে হাঁটতে শুরু করেছিলাম সেখান থেকে আবার বাঁ দিকে হাঁটা শুরু করলাম। জঙ্গলের পথ এদিকটা বেশ দুর্গম। কাঁটা জাতীয় গাছে আটকে যাচ্ছে পা। দৈত্যাকার গাছগুলোর দিকে তাকালে শরীরে যেন কাঁপুনি ধরে যাচ্ছে। ভেসে আসছে হিংস্র সাপদের আওয়াজও, যেন কাঁপিয়ে দিচ্ছে শরীর।
আমি জয়গুরু, জয়গুরু, জয়গুরু বলতে বলতে ইভানকে অনুসরণ করে চলেছি। হঠাৎ একটা গাছ চোখে পড়তে আঁতকে উঠলাম আমি। গলা থেকে ছিটকে বের হয়ে এলো, বাপরে ওটা কি! ইভান থেমে গেছে, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি সামনের দিকে আঙুল দেখিয়ে বললাম, ওই দেখো। ইভান চকিতে দৃষ্টি ফেললো আর দৃশ্যটা দেখে লাফিয়ে উঠল সে। হুররে, পেয়ে গেছি দাদা, ওটাই হলো গুপ্তপথের হদিশ, পেয়ে গেছি। ইভান প্রায় দৌড়ে গেল গাছটার দিকে। গাছের গুঁড়িতে খোদাই করা একটা মুখ, মুখের আদল গলিপথে দেওয়া সেই অরিন্দম বাবুর কাগজে চিত্রিত মুখের অনুরূপ। খুব সম্ভবত এই খোদাই অরিন্দম বাবুর নিজের হাতে করা। ইভান খোদাই মুখটায় একবার হাত বোলালো, তারপর বিড়বিড় করে বলল, কিন্তু ঘরের ভেতর পাতাল ঘরটা ঠিক কোন দিকে, যেখানে আছে ক্যাপ্টেন হ্যাডকের গুপ্তধন? ইভান উদ্গ্রীব চোখে খুঁজতে লাগলো কিছু। আমিও তাল মেলানোর জন্য তাকালাম এদিক ওদিক। একটু পরেই দেখলাম ইভানের শরীরটা টান টান হয়ে গেল। আমি তার ভাবভঙ্গি দেখে ঈষৎ কাঁপা স্বরে বললাম, কি হলো ভায়া, আবার কি কোনো? আমার কথা শেষ হওয়ার আগে ইভান ঠোঁটে আঙুল দিয়ে চুপ করার নির্দেশ দিল। চুপ, কেউ আসছে ওই ঝোপটার আড়াল থেকে, একদম চুপ করে বসে থাকুন। আমিও দেখলাম পাতা নড়ছে ঈষৎ, কিন্তু তখনও ভাবিনি এত ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে হবে। ইভানের হাতের পিস্তল এখন উদ্যত। আমিও ছোড়াটা শক্ত মুঠোয় ধরে শরীরটা টান টান করে দাঁড়ালাম, কিন্তু বুঝতে পারছি বুকের সাহস ফুরিয়ে আসছে, হাতটা কাঁপছে তীর তীর করে। আর আমরা কিছু বোঝার আগেই ঝোপের আড়াল থেকে একটা বন্য শূকর ঝড়ের বেগে ছুটে এলো। ইভান চিৎকার করে উঠল, দাদা সরে যান! কিন্তু অজানা কোনো আতঙ্কে আমি যেন পাথর হয়ে গেছি। বন্য শূকরটা আওয়াজ তুলে জঙ্গল ভেঙে গিয়ে আসছে। আমি বুঝলাম এক্ষুনি তার গুঁতোতে আমার শরীরটা থেঁতলে যাবে। পশুটা একদম কাছে চলে এলো, আর তখনই ইভান সজোরে ধাক্কা দিল আমাকে। আমার শরীরটা ছিটকে পড়লো বেশ কিছুটা দূরে। হাতের অস্ত্রটা ছিটকে গেল কোথায়, আর আমার শরীরটা যেন শূন্য থেকে কোন খাতে গড়িয়ে গেল। ভয়ে আতঙ্কে যন্ত্রণায় চোখ বুজে ফেললাম আমি। একটু পরে ইভানের ডাকটা শুনতে পেলাম, উঠে আসুন আপনি, আমি হাত বাড়াচ্ছি। আমি উঠতে চেষ্টা করলাম, কিন্তু কেন যেন পারলাম না। ইভান অদ্ভুত কায়দায় নামলো খাদ মতো জায়গাটায়, কিন্তু দেখলাম আমার হাত ধরে তোলার পরিবর্তে বিড়বিড় করে বলছে, ঘরের ভেতর অবাক পাতাল ঘর, নামছে সিঁড়ি একটা একের পর। আমি শরীরটাকে টেনে তুললাম, অবাক হয়ে তাকালাম বাঁদিকে। সেখানে ধাপে ধাপে নেমে গেছে বেশ কয়েকটা সিঁড়ি। এবার বুঝেছি এই খাদ মতো জায়গাটায় কেন বুনো আগাছায় ঢাকা ছিল। তার মানে ক্যাপ্টেন হ্যাডকের গুপ্তধন এখানেই আছে। তিনি জায়গাটাকে ঢেকে রেখেছিলেন অদ্ভুত কায়দায়, যাতে কয়েক হাত দূর থেকেও বোঝা না যায়। আমি ইভানকে ঠেলা দিলাম, চাপা স্বরে বললাম, ভাই, ক্যাপ্টেন হ্যাডকের গুপ্তধনের মুখ। ইভান আগের মতোই বলে চলল, নামবে তুমি সাহসী ঠিক জানি, কিন্তু হাতে রেখো প্রদীপখানি। ইভান সিঁড়ির ধাপের দিকে এগিয়ে চলল। আমিও টলমল পায়ে অনুসরণ করলাম। ইভানের হাতে ছোট্ট একটা টর্চ লাইট। সিঁড়িটা বড়জোর 1 ফুট প্রশস্ত, পাশেই ভয়ঙ্কর খাদ। নিয়ন্ত্রণ হারানো মানেই সলিল সমাধি। আমি জয়গুরু, জয়গুরু, জয়গুরু করতে করতে নেমে চলেছি। বেশ কয়েকটা ধাপ নামার পর একটা অপেক্ষাকৃত প্রশস্ত চত্বর। ইভান গিয়ে দাঁড়ালো চত্বরটায়। ছোট্ট আলোটা ঘুরিয়ে ঘুরিয়ে ফেললো চারিদিকে। জমাট অন্ধকারটা সেই ছোট্ট আলোটায় বিশেষ আলোকিত করতে পারল না। হঠাৎই একটা জায়গায় এসে থেমে গেল টর্চের আলো। একটা চওড়া ধাতব বাক্স। ধাতব বাক্সটা জাহাজের পাত দিয়ে তৈরি। ইভান দ্রুত এগিয়ে গেল বাক্সটার দিকে।
বাক্সটার মুখের অংশটায় তালার পরিবর্তে বিশেষ কিছু খোদাই করা। ইভান সেটাই খুঁটিয়ে দেখছিল। একটু পরে চাপা বিরক্তি নিয়ে বলল, ও আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো ভায়া? ইভান মুখ কিছুটা কঠিন করে বলল, গুপ্তধনের বাক্সটা তো পেলাম, কিন্তু চাবিটাই তো নেই। আমি উঁকি দিলাম, দেখলাম খোদাই জায়গাটা। মৃদু আলোতে খোদাই অংশটা দেখে চমকে উঠলাম। ভায়া, এ তো সেই মূর্তিটার মুখ। হ্যাঁ, ওই মূর্তিটাই হলো বাক্সের চাবিকাঠি। হ্যাডক সাহেব গুপ্তধনের সুরক্ষার সব ব্যবস্থাই করে গেছেন দেখছি। আমি আর কিছু বলার আগেই সিঁড়িতে পায়ের আওয়াজ টের পাওয়া গেল। ইভান চকিতে টেনে ধরল আমাকে, আর একটু পরে আলো আঁধারিতে দেখা গেল আরেকটা মুখ। আমার মুখ থেকে আপনা থেকেই বেরিয়ে এলো, ক্যাপ্টেন নীলরুদ্র। ক্যাপ্টেন এক ধাপ করে নামলো নিচে, হাতে উদ্যত বন্দুক, পেছনে জনা তিনেক লোক। বাঁ হাতে ধরা টর্চটা জানলেন উনি। আলো পড়ল আমাদের উপর। ক্যাপ্টেনের ঠোঁট চিরে বের হয়ে এলো একটা ধারালো হাসি। চলে এলাম ইভান বাবু। এই গুপ্তধনের ভাগ বাটোয়ারা করতে হবে তো। আমি জানতাম আপনি যখন দল ভাগ করেছেন তখন উদ্দেশ্য কিছু একটা আছে, তাই পিছু পিছু অনুসরণ করলাম। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এটা। যাই হোক, আমার এত উপকার করলেন, তার জন্য 2টো গুলিতে অবশ্যই প্রাপ্য আপনার। দাঁড়ান, তার আগে বাক্সটা খুলি। হ্যাডক সাহেবের গুপ্তধন অন্তত চাক্ষুষ করে যান। বলতে বলতেই বাক্সটার দিকে এগিয়ে গেল ক্যাপ্টেন। খোদাই মুখটাকে দেখল, একটু টানা হ্যাচড়া করলো, লাভ কিছু হলো না। রাগে বিড়বিড় করতে করতে সজোরে লাথি মারল বাক্সটায়। আর তখনই ঘটল ঘটনাটা। ক্যাপ্টেনের লাথি খেয়ে সরে গেল বাক্স কিছুটা। বাক্সের আশেপাশে কোথাও একটা ঘাপটি মেরে শুয়েছিল সে। গায়ে ছোঁয়া লাগতেই ফোনা তুলে উঠে দাঁড়ালো। বিশেষে শব্দটা কাঁপিয়ে দিল উপস্থিত সকলকে। ক্যাপ্টেনও পিছিয়ে গেল ভয় কিছুটা। ইভান কঠিন মুখে দাঁড়িয়ে। সাপটা ফনা দোলালো ঈষৎ, তারপর তেড়ে এলো ক্যাপ্টেনকে লক্ষ্য করে। আর তখনই ক্যাপ্টেনের হাতের বন্দুকটা গর্জে উঠল। সাপের মাথাটা থেঁতলে ছিটকে পড়ল অন্ধকার মেঝেতে। রক্ত ছিটিয়ে পড়ল চতুর্দিকে। ক্যাপ্টেন অট্টহাস্য করে উঠল, শালা, বাক্স পাহারা দিচ্ছিল। এই ইভান সেনগুপ্ত, একটু বাক্সটা খুলতে হাত লাগান তো। আমি ততক্ষণ আপনার সঙ্গীটিকে একটু আদর করি। বন্দুকের নলাটা ছোঁলো আমার বুক। আমি বুঝতে পারছি হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে গেছে। আর চলেই বা কি হবে? একটু পরেই তো ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। বিথিকা, তোমার সাথে দেখা হলো না আর। ভেবেছিলাম তোমার গায়ে গিয়ে নাগরদোলায় চড়বো দুজনে, সেও আর হলো না। ওরে বিবাহিত পুরুষ, তোদের সকলকে বলছি, বউকে লুকিয়ে কিচ্ছু করিস না ভাই, তাহলে আমার মতোই তোদের। ক্যাপ্টেন আবারও কড়কড়ে গলায় বলল, কি হলো কি ইভান সেনগুপ্ত? খুলুন বাক্সটা, নাকি ট্রিগার টানতে হবে? ইভান কিছুটা কঠিন স্বরে বলল, বাক্সটা খুলতে গেলে আপনার কাছে যে মূর্তিটা আছে ওটা লাগবে। মূর্তিটাই বাক্সের চাবিকাঠি। ও সাবাস সাবাস, এই জন্যই তো আপনাকে এত পছন্দ আমার। এর জন্যই তো এত খাতির করে নিয়ে আসা আপনাকে। আমি জানি আপনি ঠিক গুপ্তধন খুঁজে বার করবেন, তবে ওই যে বলে না, বিশ্বাস, আমাকে অন্ধের মতো বিশ্বাস করে একটু ভুল করে ফেলেছেন আপনি। ইভান হাত বাড়ালো মূর্তিটার জন্য। ক্যাপ্টেন হাতের টর্চটা দাঁত দিয়ে চেপে ধরে পকেট থেকে মূর্তিটা বের করে বাড়িয়ে দিল। ইভান সেটা নিয়ে বার দুই ঘুরিয়ে বলল, ভুল আরো 3 জন করেছেন ক্যাপ্টেন, আর ভুল সবসময় তার মাসুল বুঝে নেয়। মানে আর কে ভুল করেছে?
প্রথম ভুলটা করেছিলেন হ্যাডক সাহেব আপনাকে বিশ্বাস করে, আর আপনি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলেছিলেন তাকে, আর তারপর এই মূর্তিটা হাতিয়ে নিয়েছিলেন তার কাছ থেকে। দ্বিতীয় ভুলটা করেছিলেন অরিন্দম সেন, ভূখণ্ডে আপনার এক এবং অদ্বিতীয় বন্ধু, যাকে নিষ্ঠুরভাবে খুন করেছেন আপনি। ঠিক ঠিক ধরেছেন মিস্টার ইভান সেনগুপ্ত, ভুল তো তারা করেই ছিল, কিন্তু তৃতীয় জনকে? তৃতীয় জন হলো যে এই সব কিছুর কারিগর, ক্যাপ্টেন নীল রুদ্র। মানে হলো আপনার সঙ্গে এই মুহূর্তে যে 3 জন গুপ্তধনের উদ্ধারে এসেছিলেন তারা কেউই আপনার লোক নয়, ক্রাইম ব্রাঞ্চের অফিসার তারা। এই মুহূর্তে আপনার দলে আপনার লোক হয়ে কাজ করছে। আসুন মিস্টার বাসু, ক্যাপ্টেনের হাতে এবার বালাটা অন্তত পরিয়ে দিন। আমি দেখলাম সেই দীর্ঘদেহী লোকটা যে বারবার ইভানকে চোখ দিয়ে মাপছিল, ভারী জুতোর আওয়াজ তুলে এগিয়ে এলো সে। ক্যাপ্টেন চিৎকার করে বলে উঠল, ইউ স্কাউন্ডারেল, আমার সাথে চিটিং! ক্যাপ্টেনের বন্দুকের নল আমার বুক থেকে সরে সামনের দিকে গর্জে উঠল। মিস্টার বাসু দ্রুত সরে গেলেন বাঁ দিকে। গুলি গিয়ে উল্টো দিকে দেওয়ালে বিঁধল, কিন্তু ক্যাপ্টেন দ্বিতীয়বার ট্রিগার টানার আগেই ইভানের হাতের বন্দুকটা গর্জে উঠল। গুলি গিয়ে লাগলো ক্যাপ্টেনের হাতে, বন্দুকটা ছিটকে পড়ল। আমি কাঁপা চোখে দেখলাম ক্যাপ্টেনের হাত দিয়ে গড়িয়ে নামছে রক্তের একটা স্রোত। ইভান কঠিন স্বরে বলল, ইভান সেনগুপ্তর সাথে লুকোচুরি খেলার জন্য এই পুরস্কারটা তো আপনার প্রাপ্য বটেই। মিস্টার বাসু, এবার ওনার সম্বর্ধনাটা দিয়ে দিন, ওটা ওনার প্রাপ্যর মধ্যেই পড়ে। আমি ততক্ষণ মূর্তির খেলা দেখাই। লেখক মশাই আসুন। মিস্টার বাসু একটা লোহার চেন শক্ত করে বেঁধে দিল ক্যাপ্টেনের হাতে। ইভান মূর্তিটা নিয়ে গিয়ে খোদাই জায়গাটায় বসে বিশেষ কায়দায় ঘোরালো। ঘর ঘর করে আওয়াজ হলো, আর খুলে গেল বাক্সের ধাতব ডালা। ডালা খুলতেই গোটা ঘর যেন আলোয় ঝলমল করে উঠল। রাশি রাশি সোনা আর দামি দামি পাথর। ইভান ঝুঁকে তুলল ভেতর থেকে একটা কাগজের টুকরো। আমি এবং বাকি সকলে হাঁ হয়ে গেছি, স্রেফ হাঁ হয়ে গেছি। যে পরিমাণ সম্পদ এই ধাতব বাক্সে রয়েছে তাতে গোটা 10 শহর কিনে নেওয়া যাবে অনায়াসে। আমি ক্যাপ্টেন নীল রুদ্রর দিকে একবার আর চোখ তাকালাম। তার চোখে লোভ আর আক্রোশ দুটোই যেন ছুরির ফলার মতো চিকচিক করছে। ইভান ডালাটা বন্ধ করে মিস্টার বাসুর দিকে ঘুরল। আপনি ওদেরকে ডাকুন, সরকারের সম্পত্তি এটা, সাবধানে নিয়ে যাবেন। তারপর ক্যাপ্টেনের দিকে ঘুরে বলল, ক্যাপ্টেন নীল রুদ্র, হ্যাডক সাহেব তার সম্পত্তির একটা উইল এখানেই রেখে গেছেন। ইচ্ছেটা জানিয়ে গেছেন তিনি এই উইলেই। সেই ইচ্ছেটা অবশ্যই পূর্ণ হবে। অরফানেজ হোম হবে এই সম্পত্তি দিয়ে। আপাতত আপনি মিস্টার বাসুর অতিথি, এগিয়ে যান। বাকি 3 জন বাক্সটা তুলে নিয়ে অতি সাবধানে সিঁড়ি দিয়ে উঠে গেল। আমি আর ইভানও সিঁড়ি ধরে উঠলাম ধীরে ধীরে। মিস্টার বাসু ক্যাপ্টেন নীল রুদ্রকে উপরে নিয়ে আসতেই আমি অজানা কোনো কারণেই তার দিকে তাকালাম। তাকে দেখে মনে হচ্ছে তার গোটা শরীরে চোখে মুখে যেন আগুন জ্বলছে। হঠাৎই গর্জে উঠল সে, ইভান সেনগুপ্ত, কাজটা কিন্তু একদম ভালো হলো না। ক্যাপ্টেন নীল রুদ্র কিচ্ছু ভোলে না। আমি এর শোধ নেব আমি। ইভানের ঠোঁটে ধারালো হাসি। হাসির রেশটা নিয়ে এসে বলল, অপেক্ষায় থাকবো মিস্টার ক্যাপ্টেন। ক্যাপ্টেন নীলরুদ্র কিছু বলতে যাচ্ছিল, তখনই বিচিত্র একটা আওয়াজ কাঁপিয়ে দিল জঙ্গলটাকে। আর আমরা কিছু বুঝে ওঠার আগেই একটা দীর্ঘ বর্ষা এসে গেঁথে গেল নীলরুদ্রের বুকে। দেহটা মিস্টার বাসুর হাত থেকে ছিটকে পড়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল নিচের খাদে। ইভানের চিৎকার শুনতে পেলাম, ওরা আসছে, গুলির আওয়াজ পেয়েছে ওরা, জলদি এখান থেকে পালান, ফাস্ট ফাস্ট। বাক্স সহ সকলেই ঊর্ধ্বশ্বাসে প্রায় দৌড় দিলাম।
জঙ্গল ভেঙে যেতে যেতে দেখলাম বুনো মানুষ খেকোর দলটা মুখে বিচিত্র আওয়াজ করতে করতে ছুটে আসছে খাদের দিকে। কেটে গেল আরো কয়েকটা ঘন্টা। ইতিমধ্যেই আমাদের তাঁবু গোটানো হয়ে গিয়েছে। ফিরবো এবার। ক্যাপ্টেন নীলরুদ্রের দলের বাকি লোকজনগুলো আপাতত আত্মসমর্পণ করেছে। আমি জানি না ইভান তাদেরকে নিয়ে ঠিক কি করবে, কিন্তু আমার মনের ভিতর অনেকগুলো প্রশ্ন বর্ষার ফলার মতো উঁচিয়ে আছে। তাই যেতে যেতেই জিজ্ঞেস করলাম, ভায়া, গল্পটা একটু খোলসা করে বলো তো, সব কিছু যেন তালগোল পাকিয়ে গেছে। ইভান আলগা হাসি দিল, তারপর মৃদু গম্ভীর স্বরে বলল, ক্যাপ্টেন নীলরুদ্র যখন এই মূর্তিটা আমার হাতে দেয়, খটকাটা আমার তখনই লাগে। তাই খোঁজ নিতে শুরু করি। জানতে পারি সেদিন ডকে কোনো জাহাজই বেরেনি, অর্থাৎ ক্যাপ্টেন আমাদেরকে কিছু ভুল বোঝাতেই চাইছিলেন। কিন্তু কারণটা কি, সেটাই সবচেয়ে রহস্যময় লিখেছিল আমার। ইভান একটু থামলো, একবার জঙ্গলের দিকে তাকালো, তারপর আবার বলতে শুরু করলো, খোঁজ নিতে শুরু করি আরো। কে এই ক্যাপ্টেন নীলরুদ্র? জানতে পারি অনেকগুলো ঘটনা, আর সুতোগুলো জুড়তে থাকি। আমি বেশ কৌতূহল বসে তাকিয়ে রইলাম ইভানের দিকে। সে বলে চলল, ক্যাপ্টেন নীলরুদ্রকে হ্যাডক সাহেব হয়তো কথায় কথায় গুপ্তধনের কথা বলেছিলেন, আর তখন থেকেই তিনি সেটাকে হাতানোর সুযোগ খোঁজেন। হ্যাডক সাহেবের খাবারে মেশান বিষ, আর হ্যাডক সাহেবের মৃত্যুর পর তিনি কোনোভাবে সেই মূর্তিটাকেও হাতিয়ে নেন। কিন্তু আমার অনুমান তিনি লোকজন নিয়ে এই দ্বীপে আগেও খোঁজাখুঁজি করেছিলেন, কিন্তু গুপ্তধনের কোনো সন্ধান পাননি। আর তাই তিনি তার বন্ধু অরিন্দম সেনের সাহায্য নেন। এই তো লেখক মশাই, ধরতে পেরে গেছেন সবকিছুই। কিন্তু ভায়া, অরিন্দম বাবু খুন হলেন কেন? চোরের ওপর বাটপাড়ি করতে গিয়ে। মানে? বলে যাবেন না, অরিন্দম বাবু কিন্তু পেশায় একজন ভূবিদ, আর নেশা রহস্যময় দ্বীপের খোঁজ। তাই তিনি খুব সহজেই গুপ্তধনের হদিশ বের করে ফেলেন। ধার দেনা করে স্টিমার ভাড়া নিয়ে হাজির হন দ্বীপে। গুপ্তপথের হদিশ লিখে যান ছবির মধ্যে। খুব সম্ভবত তিনি অনুমান করেছিলেন যে ক্যাপ্টেন নীলরুদ্র তাকে কাজ হাসিল হয়ে যাওয়ার পর সরিয়ে দেবে, ঠিক যেমনটা আমাদের বেলাও তিনি ভেবেছিলেন। আর বাকিটা তো আপনি জানেনই কি হয়েছে। আমি মাথা নাড়লাম, মৃদু স্বরে বললাম, সবই বুঝলাম, কিন্তু ভায়া, তুমি কি করে বুঝলে গুহাটা দ্বীপের ওই দিকেই আছে? মূর্তির খেলা লেখক মশাই, পুরোটাই মূর্তির খেলা। মানে? মূর্তিটা হাতে নিয়ে বুঝলাম যে এটাও জাহাজের পাত দিয়েই তৈরি, তাই কৌতূহল দানা বাঁধে। খুঁটিয়ে দেখি আরো, আর তখনই বুঝতে পারি এই 6 ইঞ্চি মাপটা আসলে সমুদ্রের তীর থেকে গুপ্তধনের দূরত্ব। মনে রাখবেন যে ভূগোলের মাপের 6 ইঞ্চি কিন্তু নির্দিষ্ট কোনো এক দূরত্ব, যেটার আসল হিসেব আর হদিশ অরিন্দম বাবু তার কাগজে লিখে গেছেন। আমি আরো কিছু জানতে চাইছিলাম, কিন্তু তার আগেই বিচিত্র আওয়াজটা কানে এলো। সকলেই চমকে উঠলাম। দেখলাম সেই বুনো মানুষ খেকোর দলটা এদিকেই আসছে। তার মানে তারা আমাদের উপস্থিতি দারুণভাবে জানতে পেরে গেছে। ইভান চিৎকার করে উঠল, মিস্টার বাসু, জলদি স্টিমার চালু করুন। আমি দৌড় দিলাম। সকলে ঝড়ের বেগে উঠল স্টিমারে। ইভানকে দেখলাম সকলকে তুলে দৌড়ে উঠছে স্টিমারে। আর ঠিক তখনই ধারালো একটা বল্লম বাতাস ফুঁড়ে এসে গেঁথে গেল ইভানের পিঠে। প্রধানবাবু, আপনারা চলে যান। শরীরটা ছিটকে পড়ল পাটাতনে। রক্তের স্রোত বয়ে গেল পাটাতন জুড়ে। আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম ইভানের রক্ত ভেজা শরীরটাকে। বুক ঠেলে কান্না উগড়ে এলো, ইভান, ইভান ভাই আমার, ইভান। মিস্টার বাসু চালিয়ে দিল স্টিমারটা। আরো কয়েকটা বর্ষা ধেয়ে এলো স্টিমারটা লক্ষ্য করে। সেগুলো আছড়ে পড়ল স্টিমারের গায়ে। আমি ইভানের রক্তমাখা দেহটাকে বুকে জড়িয়ে কান্না ভেজা গলায় প্রার্থনা করে চললাম, ঈশ্বর, ঈশ্বর, ইভানকে রক্ষা করো, রক্ষা করো, আমার ভাইকে রক্ষা করো। স্টিমার গতি বাড়ালো। ইভানের মুখের দিকে কাঁপা কাঁপা চোখে তাকালাম। দেখলাম তার মুখে ছেয়ে আছে যুদ্ধ জয়ের গর্ব। আমার চোখ ফেটে
অবাধ্য অশ্রুর ফোঁটাগুলো ঝরে পড়তে লাগলো ইভানের মুখের উপর। শুনছিলে আজকের গল্প ইভান সেনগুপ্ত সিরিজের পঞ্চম গল্প মারণ দ্বীপের গুপ্তধন। লিখেছেন হেমন্ত দত্ত। আজকের গল্প পাঠে ছিল তমালদা, জয়, শুভদীপ্তদা এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজনে ছিল জয়। গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিন্তু আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসজি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসজি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।